পড়েছিল, সেটা হাতে নিয়ে সোজা ছুট দিলাম আমি আর অনু। জানি ভূতের সাথে গায়ের জোরে কিচ্ছু হয় না। আমি আর অনু খুব জোরে ছুটছি ওই প্রথম কঙ্কালটার দিকে, আর মুখে রাম নাম করে যাচ্ছি। আমি প্রচুর ভয় পাই, খুব ভীতু, কিন্তু জানি না সেদিন মনে আর গায়ে কি যেন এক অদ্ভুত শক্তি এসেছিল। ওই ধুতি পরিহিত কঙ্কালটাকে পাশ দিয়ে মেরেই ফেলে দিলাম, কঙ্কালটাও পড়ে গেল। এই সুযোগে আমি আর অনু ছুটতে লাগলাম আরো জোর। দিনটি ছিল 26শে আগস্ট, স্বভাবতই বর্ষাকাল। তবু সেদিন ঋতুরানী বর্ষা হয়তো একটু বেশিই ব্যস্ত ছিলেন, তাই আর তার দিনের বেলা আসা হয়ে ওঠেনি। আমরা তখন সবেমাত্র সপ্তম শ্রেণীতে পড়ি। একটি ছোট্ট মহকুমা শহরে থাকার জন্য ছোটবেলায় খুব একটা স্বাধীনতা পাইনি আমরা। সেদিন ছিল আমাদেরই বান্ধবী প্রীতির জন্মদিন। প্রীতি আমাদের 4 জন মানে আমি, অনু, সূচনা আর অপুকে নিমন্ত্রণ করে বসলো রাতের খাবারের জন্য। কিন্তু রাতে তাদের বাড়ি একা যাওয়া তো অসম্ভব, তাই আমরা ঠিক করলাম বিকেলে যাব, আর 6:30টার মধ্যেই বাড়ি ফিরে যাব। স্কুল ছুটি হলো 5টার সময়। বাড়ি ফিরে তাড়াতাড়ি রওনা দিতে হবে, কিন্তু তার আগে সবচেয়ে বড় কাজ হলো বাড়িতে মার কাছে অনুমতি নিতে হবে। এর আগে তো কোনো দিন একা বাড়ি থেকে বের হইনি, তাও আবার পড়ন্ত বিকেলে। যাক, সবার বাড়িতেই মেনে নিয়েছিল ব্যাপারটা, তবে সবার বাড়িতে একটা লিমিটেড টাইম নির্ধারণ করে দিয়েছিল, অর্থাৎ ওই নির্ধারিত সময়ের আগে বাড়িতে পা ফেলতেই হবে, নইলে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধতে বেশি সময় লাগবে না। অনু আর আমি এক পাড়াতেই থাকি, আমার বাড়ি থেকে 7টা বাড়ি পরেই ওর বাড়ি, তাই আমরা একসাথেই যাব। কিন্তু ও বা আমি কেউই সাইকেল চালাতে জানি না, তাই পাই আমাদের একমাত্র সম্বল। আর ওর বাবা কাজ থেকে একটু দেরিতে ফেরেন, আর আমার বাবাও সেদিন একটু বাইরে গিয়েছিলেন, তাই পৌঁছে দেবার মতো কেউ ছিল না। প্রীতির জন্য একটা কেক কিনে আমরা রওনা দিলাম। প্রীতির বাড়িটা আমার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ। তারপর একটা বিশাল বড় মাঠ পড়ে, নাম এটিম গ্রাউন্ড। সেটি পেরিয়ে প্রায় 5 মিনিটের রাস্তা, কিন্তু মাঠ পেরিয়ে রাস্তাটা বেশ অন্ধকার, আলো নেই। দুপাশে বাড়ি থাকলেও লোকজন থাকে না মনে হয়, কেমন যেন জায়গাটা গোটা পৃথিবীর বাইরে মনে হয়। বিকেল বেলাতেই কেমন যেন গা ছমছমে পরিবেশ। আর এই রাস্তাতেই তো পড়ে সেই বাড়িটা। একটা দারুণ বাড়ি আছে এই পাড়াতে, যেন দোতলা রাজপ্রাসাদ। বেশ দেখার মতো জিনিস বাড়িটা, তবে একটু অন্যরকম। বাড়িটি লম্বার চেয়ে চওড়া বেশি, আর অপূর্ব স্থাপত্য, ধবধবে সাদা, কিন্তু ইতিহাসটা একটু করুণ। এ বাড়িতে 3টি আত্মহত্যা হয়েছে, বাপ বেটা আর বউ 3 দিন পর পর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। পুলিশ কেস টেস অনেক কিছুই হয়েছিল 2 বছর আগে। সবাই এটাকে ভূতের বাড়ি বলে। এখনো কিছু কিছু উপদ্রব শোনা যায় পাড়ার লোকেদের কাছে। বাড়িটা তালা লাগানো, আর গেটটাও আধ ভাঙা। কি জানি কিভাবে ভেঙেছিল। শুনেছি ওই পরিবারের কোনো এক নিকট আত্মীয় এই বাড়িটা ভাড়া দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই ইতিহাস ভূগোল শুনে কেউ আর ভাড়া নেয়নি এটি। আমি বাড়িটি আজই প্রথম দেখলাম, তবে দিনের আলো তো আমার এতটাও ভয় লাগেনি যতটা বর্ণনা করা হয়েছে। দেখে মনে হলো, ইস, এত সুন্দর বাড়িটার যত্ন নেওয়ার কেউ নেই। আশেপাশের বিড়াল কুকুরের আস্তানা হয়েছে। বাড়িটি বাইরের থেকে দেখতেই এতটা সুন্দর, ভেতরে নিশ্চয়ই কতটা ফার্নিশড হবে, কিন্তু তা দেখার তো আর উপায় নেই। না, প্রীতির বাড়িটা যতটা দূরে ভেবেছিলাম ততটা দূরে না হলেও ওই সোকল্ড ভূতের বাড়ির একটু বেশিই কাছে। ভূতের বাড়িটা পার হওয়ার পরই একটা পুরনো বাড়ি ওরা ভাড়া নিয়েছে। সামনের কালো গেটের সামনে প্রীতি, অপু, সূচনা দাঁড়িয়ে আড্ডা মারছে। আমাদের দেখেই ওরা কথা শুরু করলো। কি রে, এত দেরি করলি তোরা? পথ চিনতে অসুবিধা হয়নি তো? আরে ভাই, তুই কত ভালো জায়গায় থাকিস বল, ঐতিহাসিক একটা জায়গা, তাই ইতিহাসটা পড়ে পড়ে আসছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল রে। চল চল, কত ভালো জায়গায় থাকি দেখাবো এখন তোকে। এই কটা বাড়ি পেরোলেই খুব সুন্দর একটা জায়গা আছে, তোদের নিয়ে যাবো আজ। কিন্তু সন্ধ্যা হয়ে আসবে এখনই, পরে কখনো যাব, আজ নয়। আমিও তাই বললাম, কিন্তু কে কার কথা শোনে। আসলে কৈশোর জীবনে প্রবেশ করার পর এই প্রথম একটু পরাধীনতার জাল কেটে বেরোতে পেরেছি আমরা, তাই আর দেরি না করে আমরা সবাই রওনা দিলাম। প্রীতির বাড়িটা একটু পেরোতেই আদিবাসীদের একটি ছোট্ট গ্রাম আছে। গ্রাম ঠিক বলা যায় না, এখানে প্রায় 20-22টা আদিবাসী পরিবারের বাস। যেন মনে হচ্ছে সত্যি এই অঞ্চলটা শহরের বাইরে। কত সবুজের সমারোহ, না দেখলে বিশ্বাস করা যায় না, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর মুক্ত অক্সিজেনের স্বাদ তা তো অনন্য। ওই মানুষগুলো আমাদের এত কাছে থেকেও আমরা তাদের আপন করে নিতে পারিনি। তারা এখনো আধুনিক সভ্যতার থেকে অনেকটাই দূরে, অন্তত বাড়িঘরের অবস্থা দেখে তো তাই বোঝাচ্ছে।
আর সেই গ্রিনারি দেখতে দেখতেই চোখে পড়লো একটা ছোট্ট পাহাড় খণ্ড, যেটা বলা যায় শুশুনিয়া পাহাড়ের অবৈধ সন্তান। জায়গাটিতে কিছু উঁচু উঁচু টিলা দেখতে পাওয়া গেল। এত কিছু গুপ্ত ছিল আমাদের এই ছোট্ট শহরটাতে, আমরা ভাবতেও পারিনি। সবে মিলে দারুণ একটা জায়গা। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওই পাহাড়ি অঞ্চলটা এবং বারে বারে এগিয়ে যাচ্ছিলাম ওই টিলার কাছে। কিন্তু একটু খটকা লাগলো। কিছু দূরে অদ্ভুত রকমের দেখতে একটা গাছ আছে, যেন বহু বছরের পুরাতন, তবে মৃত। হাজারো যন্ত্রণা নিয়ে যেন কোনো ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে। গাছের ডালে একটাও পাতা নেই, কিন্তু এই বর্ষায় এমন গাছ দেখিনি কখনো। ডালগুলো এমন দেখতে যেন রাক্ষসের হাতের আঙ্গুল। আমরা 5 জন প্রীতির বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এসে পড়েছি। হঠাৎ করেই আকাশটা একবার বর্ষাকালের জানান দিতে চাইলো। ওই নির্জন জায়গায় এমন ভুতুড়ে গাছের পিছনে বিদ্যুতের ঝলক দেখতে 13 বছরের 5টা বাচ্চা বেশ ভয়ে কাবু হয়ে পড়েছে। অঙ্কিতা বলে উঠল, এই গাছটার হিস্ট্রি জানিস? কেউ কিছু বলার আগে সে বলতে শুরু করলো, এখানে আদিবাসীদের কোনো বাচ্চা অসুস্থ হলে, অর্থাৎ তাদের কোনো মারণ রোগ হলে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। দূর অঙ্কিতা, ভয় দেখাস না তো। এখন এইসব আর কিচ্ছু হয় না, ওগুলো সব পুরনো গল্প। না রে, আমি শুনেছি ওরকম হয় বলে। কদিন আগেও তো পেপারে পড়লাম যে এখানে এখনো এসব কুসংস্কার মানা হয়। আরে এটা অস্বাভাবিক নয় রে, ওরা তো কিছু অসুখ করলে সরকারি হাসপাতালে পর্যন্ত দেখায় না। আর সন্তান প্রসবের সময় ঘরের মধ্যে সঠিক ব্যবস্থার অভাবে কত শিশু যে অসুস্থ হয়, কিন্তু এরা তারপর ডাক্তার না দেখিয়ে বাড়িতেই রেখে দেয় আর তারপর পুঁতে দেয়। ওসব ছাড় তো এখন। দেখছিস আকাশের অবস্থা কি? তাড়াতাড়ি বাড়ি চল। প্রায় 6টা বাজতে চললো। 6:30 পর্যন্ত আমাদের ডেডলাইন, তাই সবাই তাড়াতাড়ি পা চালাতে শুরু করলাম। কিন্তু কেউ আর টপিক চেঞ্জ করলো না। সবাই সেই গাছের গল্পেই পড়ে আছে আর ঘন ঘন বাজ পড়ছে। আমি ওদের মধ্যে সব থেকে পেলুডাম। আমি যেন কেমন বাচ্চার কান্নাও শুনতে পাচ্ছিলাম। এরই মধ্যে অনু শুরু করলো তার গ্রামের বাড়ির ভূতের গল্প। কোথায় কি কঙ্কালের গল্প, পাগলের গল্প, ডাইনি বুড়ির গল্প। উফ, যার যত ভান্ডার আছে সব আজকেই খুলতে হবে। আমি তো ভয়ে কুকড়ে গেছি, কিন্তু ওরা 4 জন যা মুডে আছে, ভূতের কি, ওদের বিরুদ্ধেও প্রতিবাদ করার সাহসও নেই আমার। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেল। প্রীতির বাড়িতে ঢুকে দেখলাম 6টা 5 বেজে গেছে। কাকিমা বসে গরম গরম লুচি ভাজছেন। আমরা খেতে বসে পড়লাম। লুচি, আলু ভাজা, কষা মাংস, মিষ্টি, পায়েস, আরো কত কি। বেশ পেট পুজো হলো। এমন সময়ে হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। সে তো মানলাম, কিন্তু জানলা খুলে বাইরের যা পরিবেশ দেখলাম, তাতে আমাদের মাথায় বাজ পড়ার অবস্থা। বাইরে বজ্রপাত সহ বৃষ্টির তো কথাই নেই। এখন ডেডলাইন তো দূরের কথা, আদৌ কি বাড়ি ফিরতে পারবো? না জানি মা বাড়িতে কত চিন্তা করছেন। প্রীতির বাবাও ফোন করে বললেন বৃষ্টিতে আটকে পড়েছেন। কে পৌঁছে দেবে আমাদের? কাকিমা মোমবাতি জ্বালিয়ে বসতে বললেন আমাদের। সবার মুখেই চিন্তার ছাপ। প্রথমবার বাইরে বেরিয়েই এমন সমস্যায় পড়তে হবে কেউ ভাবিনি। বাড়ি তো ফিরতেই হবে যে কোনো উপায়ে, নইলে আর কোনোদিন বাড়ির লোক বাইরে বেরোতেই দেবে না। আমরা ঠিক করলাম একটু বৃষ্টি ছাড়ুক, তারপর সবাই মিলে চলে যেতে পারবো। কিন্তু তার আগেই বাড়িতে ফোন করে জানাতে হবে। সবাই একে একে বাড়িতে ফোন করলাম। অপু আর সূচনার বাড়ির লোক তো খুব বকা দিল। আমি বেশ ভয়ে ভয়েই মাকে ফোনটা করলাম। মা আমার সব ভয় কাটিয়ে বললেন, বৃষ্টি থামলে সাবধানে এসো। আমার ব্যাপারে মায়ের এতটা আত্মবিশ্বাস দেখে বুকটা গর্বে ভরে গেল। কিন্তু আমি ঠিকভাবে বাড়িতে ফিরতে পারবো তো? আসলে মার হয়তো মনে নেই যে এই জায়গাটা কতটা ভুতুড়ে। এরপর অনু ফোন করলো ওর বাড়িতে। কাকু ফোন ধরেছেন। বুঝতে পারলাম অনুর মুখটা যেন শুকিয়ে গেছে। বোধহয় কাকু একটু রেগেই গেছেন। যাই হোক, ফোনে কাকু বললেন উনি আমাদের নিতে আসবেন। এবং তারপরই একটা বিরাট বিদ্যুতের আলোতে একবারের জন্য মনে হলো দিনের বেলায় সূর্যের আলো। তার কি বিকট আওয়াজ বলে বোঝানো যাবে না। আমরা সবাই মিলে ভগবানকে ডাকাডাকি করছি যাতে এইসব বন্ধ হয়, আমরা বাড়ি ফিরতে পারি। হঠাৎই সদর দরজায় কেউ খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আমরা খুব ভয় পেয়ে গেলাম। এই দুর্যোগের রাতে কে এলো? হতে পারে প্রীতির বাবা। তাই কাকিমা গলা ঝেড়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু দরজার ওপাশে কেউ উত্তর দিচ্ছে না। কাকিমা আবার জিজ্ঞেস করলেন, কিন্তু তাতেও দরজায় ধাক্কা দেওয়ার পরিমাণটা আরো অনেক বেড়ে গেল। আমরা দরজার পাশে জাল দেয়া জানলা খুলে দেখলাম একটা জরাজীর্ণ কালো মতো লোক, মুখ ভর্তি দাড়ি, গোঁফ, মাথায় প্রকাণ্ড চুলের জটা। প্রীতি চিৎকার করে বলে উঠল, ও মা, এত রাতে মিচু খ্যাপা আদিবাসী পাড়া থেকে এখানে এসেছে দেখো। একটু আশ্রয় দে মা, ঘরে ঢুকতে দে। দরজাটা খোল মা, খোল, ফিরিয়ে দিসলে আমার। লোকটির স্বভাব এতটুকুও ভালো নয়। বাড়িতে এতগুলো বাচ্চা মেয়ে, ওকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হবে না।
কথাটা ঠিকই, অপরিচিত খ্যাপা লোকটা আমাদের কোনো ক্ষতিও করতে পারে। তাছাড়া ওর তো আদিবাসী পাড়াতে বাড়ি, এখানে আসাই উচিত হয়নি ওর। আমরা জানালাটাও বন্ধ করে দিলাম। লোকটা তবুও দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আর শব্দ পেলাম না, মনে হয় চলে গেছে। ঘড়িতে দেখলাম প্রায় 8টা বেজে গেছে। বৃষ্টি এখনো টিপটিপ পড়ছে, তবে বাজ পড়া বন্ধ হয়নি। সূচনা আর অপু রওনা দিয়ে দিল। এখন বাকি আমি আর অনু। হঠাৎই একটা ফোন এলো। ওপাশ থেকে একটা বেশ ভারী গলায় বলল, আমি আসছি। শুনে মনে হলো কাকুই ফোন করেছে, তাই আমি আর অনু মনে একটু জোর পেলাম। কাকিমা আর প্রীতি সহ আমরা দুজন বাইরের বারান্দাতে এসে দাঁড়ালাম কাকুর জন্য অপেক্ষা করতে। কিন্তু কাকু ওই ভূতের বাড়িটার সামনে কেন দাঁড়িয়ে আছে কে জানে। আমার মনে হলো কাকু প্রীতিদের বাড়িটা হয়তো চিনতে পারেননি, তাই হয়তো ওখানে দাঁড়িয়ে। চল বাড়ি যাই। কাকু আমাদের থেকে প্রায় 10-12 হাত দূরে, পেছন দিকে মুখ করে ছাতা নিয়ে দাঁড়িয়ে। কাকিমা আর প্রীতিকে বিদায় জানিয়ে রওনা দিলাম। কাকুর বেশ কাছাকাছি চলে এসেছি আমরা। অনু ডাকলো, বাবা চলো। কিন্তু কাকু কোনো কথা না বলেই গটগট করে হাঁটতে শুরু করলেন। বেশ জোরে হাঁটা শুরু করেছেন তিনি। অনু খুব ভয় পেয়ে আছে। আমায় বলল, দেখ প্রীতি, বাবা মনে হয় খুব রেগে আছেন, আমার সাথেও কথা বললেন না। আমার কি দোষ বল? বৃষ্টি হলে আমি কি করতে পারি? আমি আর কি বলবো, সত্যিই তো আমাদের কি বা দোষ। আমি শুধু বললাম, ছাড় না, মা বাবারাও ওরকম একটু রাগ করেই থাকেন। তবে কাকুর ব্যবহার সত্যি খুব অন্য রকমের লাগছে। আমি তো ছোটবেলা থেকে দেখছি অনুদের পরিবারটাকে, কাকু মোটেও এমন ব্যবহার করেন না। আজ তাহলে এমন কি হলো? এই ছোট্ট মাথায় এসব কিছু ঢুকছে না। তবে কাকু এত দ্রুত গতিতে যাচ্ছেন যে আমরা তাকে ঠিকমতো অনুসরণও করতে পারছি না। আমি অনুকে বললাম, তাড়াতাড়ি পা চালা অনু। বৃষ্টি তখনও পড়ছে টুপটুপ। আমরা একটা ছাতা নিয়ে এত জোরে হাঁটতেও পারছি না। আর আসার সময়ে ওই সাদা বাড়িটার দিকে তাকাইও নি, কি জানি কেন একটু একটু গা ছমছম করছিল। হঠাৎ করে অনুভব করলাম কোনো নরনারী ফিসফিস করে কথা বলছে, যেন ঠিক আমাদের পেছনেই আছে তারা। আর এটাও বুঝতে পারছি যে তারা আমাদের অনুসরণ করছে। পায়ের শব্দও শুনতে পাচ্ছি আর ফিসফিস আওয়াজ। কিন্তু আমরা যখন বের হলাম তখন তো রাস্তায় কেউ ছিল না। আমার খুব ইচ্ছে করছিল একবার পেছন ফিরে তাকাই, কিন্তু ভাবলাম আমারই মনের ভুল। কয়েকটা ভূতের গল্প শুনে বেশ দুর্বল হয়ে গেছে মনটা। কি জানি অনুও কি এসব শুনতে পাচ্ছে। আস্তে আস্তে কাকুকেও আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা ছায়ামূর্তি যেন এগোচ্ছে। আমরা ভাবলাম কাকু অনেকটাই এগিয়ে গেছেন। অনু হাঁক দিল, ও বাবা, একটু দাঁড়াও, আমরা এত জোরে হাঁটতে পারছি না তো। আমরা যথাসম্ভব চেষ্টা করছি দ্রুত হাঁটার। ধীরে ধীরে দেখি ওই ছায়ামূর্তি এগিয়ে আসছে, ছাতা মাথায়, মুখটা ঢাকা। আর একটা দমকা হাওয়ায় আমাদের আর ওই ছায়ামূর্তির দুটি ছাতাই উড়ে গেল। সাথে সাথেই বিদ্যুতের এক চমকে যা দেখলাম তাতে আমাদের কলিজা বেরিয়ে আসার জোগাড়। একটা কঙ্কাল, গলায় কি বাঁধা আর সাদা ধুতি পরে আছে, সে আসছে আমাদের দিকে। আমি অনুর হাতটা ধরে খুব ভয় পেয়ে চিৎকার শুরু করেছি, এই অনু, এটা কে? কে এটা? কাকু কোথায় গেল? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অনুও খুব জোরে জোরে চিৎকার করে কাকুকে ডাকছে, ও বাবা, কোথায় গেলে? বাঁচাও আমাদের। কোথায় গেলে তুমি বাবা? আসো। কিন্তু কাকুকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। মানেটা বুঝলাম, কাকু আসেনি নিতে আমাদের, এটা এদেরই কারসাজি। কঙ্কালটা সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা পেছনে ঘুরে ছুট দিতে চাইলাম, কারণ আমরা প্রীতির বাড়ি থেকে খুব সামনেই আছি। কিন্তু পিছনে ঘুরে দেখি প্রায় 3-4 হাত দূরে আরো দুটো কঙ্কাল। একটা আবার শাড়ি পরে আছে আর মেলি গলায় হাসছে, আর তার পাশেরটাও হাসছে, তবে সেটা পুরুষের গলায়। আর এদিকে পুরো দমে বাজ পড়ছে, এদিকে বাজ পড়ার শব্দ আর এদিকে কঙ্কালের হাসি, সব মিলে বেশ ভয়ঙ্কর সিন। আমরা দুজনই খুব ভয় পেয়ে গেছি, প্রায় কেঁদেই ফেলেছি। আজ হয়তো মরেই যাব। এর মধ্যে বৃষ্টিটাও জোরে পড়তে শুরু করেছে। বুকে বল নিয়ে বললাম, অনু, চল, দৌড় দিতে হবে, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। ভাগ্যিস রাস্তার পাশে একটা প্রায় 3 হাতের বাঁশ পড়েছিল, সেটা হাতে নিয়ে সোজা ছুট দিলাম আমি আর অনু। জানি ভূতের সাথে গায়ের জোরে কিচ্ছু হয় না। আমি আর অনু খুব জোরে ছুটছি ওই প্রথম কঙ্কালটার দিকে, আর মুখে রাম নাম করে যাচ্ছি। আমি প্রচুর ভয় পাই, খুব ভীতু, কিন্তু জানি না সেদিন মনে আর গায়ে কি যেন এক অদ্ভুত শক্তি এসেছিল। ওই ধুতি পরিহিত কঙ্কালটাকে পাশ দিয়ে মেরেই ফেলে দিলাম, কঙ্কালটাও পড়ে গেল।
এই সুযোগে আমি আর অনু ছুটতে লাগলাম আরো জোরে, কারণ পিছনে তো আরো দুটো কঙ্কাল আছে। আমাদের সামনে কোনো ক্ষীণ আলো দেখতে পাচ্ছিলাম, তাই ভাবলাম সেখানে গিয়ে সাহায্য চাইবো। কিন্তু সপ্তম শ্রেণীর দুটো মেয়ে কতই আর জোরে ছুটবে, আর বৃষ্টি যে ভালোই পড়ছে। আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি বারবার, আর পিছনে সেই বিকট হাসির আওয়াজ। এরই মাঝে ঘটলো এক বিপদ। কথায় বলে না, যেখানে বাঘের ঘর সেখানেই সন্ধে হয়, সেটাই হলো। জোরে ছুটতে গিয়ে একটা পাথরে পা পড়ে দড়াম করে পড়ে গেল অনু। রাস্তার উপর বসে ও কান্না জুড়ে দিল। অনু কি হলো, কি হলো অনু? আমি আর ছুটতে পারবো না রে, আর ছুটতে পারবো না, খুব ব্যথা করছে। তুই যা, আমি এখানেই থাকবো। দেখ অনু, মনে বল রাখ, এখানে বসে থাকলে ওরা তোকে মেরে ফেলবে। চলো অনু। অনুর অবস্থা সত্যিই খুব খারাপ। আসলে মাঠের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা, আর ওই সামনের দোকানটিতেই লাইট জ্বলছে। ওখানে গিয়েই সাহায্য চাইবো আমরা। তাই অনুকে তাড়াতাড়ি উঠতে বলছি। অনু উঠে দাঁড়ালো, পা থেকে বেশ রক্ত ঝরছে বেচারা। তবুও ও খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটছে। মাঠের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। ওখানেই একটা ছোট্ট দোকান আছে, বাইরে একটা লণ্ঠন লাগানো। এই বাদলা রাতে দোকান খোলা পেয়ে আমি যেন আশার আলো দেখতে পেলাম। অনুকে দোকানের সিঁড়ির ধারে বসিয়ে দোকানে ঢুকতেই যাচ্ছি, দেখি একটা মাঝবয়সী লোক পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভেতরে মোমবাতির আলোতে কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না। কাকু, কাকু, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করবেন? যেন মনে হলো লোকটা মাথা নাড়লো, কিন্তু তবু আমার দিকে ফিরে তাকালো না। আমি তুতলে তুতলে ঘটনাটা লোকটিকে বলছিলাম, কাকু একটু ডেটল আর ব্যান্ডেজ পাওয়া যাবে? আমার বন্ধুর খুব লেগেছে, আর প্লিজ আপনি একটু আমাদের বাড়ি পৌঁছে দেবেন। বলার সাথে সাথেই দপ করে মোমবাতিটা নিভে গেল। কিচ্ছু বুঝতে পারলাম না, কোনো জোর হাওয়াও তো দেয়নি, কেন নিভে গেল? লোকটি চাপা গলায় বলল, এই নাও। বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম সেই কঙ্কাল হাতে ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে আছে, আর সাথে সেই বিকট হাসির আওয়াজ। তার সাথে শুনতে পাচ্ছি, এখন তোকে কে বাঁচাবে? ও মা গো, পালা অনু পালা। পালাতে গিয়ে দেখি অনু ওইসব দেখে চোখটা বড় বড় করে কেমন যেন একটা করছে। আমি ওর হাতটা ধরে দেখি বেশ ঠান্ডা হয়ে গেছে, ও নড়ছে না পর্যন্ত। আমি ওর হাতটা টেনে বললাম, অনু প্লিজ চল এখান থেকে, এখানে কাউকে বিশ্বাস করার নয়। অনু যেন অসাড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছি। ও আস্তে আস্তে যেন এক অচেনা ঘুমে জড়িয়ে পড়ছে। কি যে করি কিচ্ছু ভাবতে পারছি না, আর মনে হয় আজ আর বাড়িতেই ফিরতে পারবো না। শেষ নিঃশ্বাস এখানেই ফেলতে হবে আমাদের। এইসব ভেবে ভেবে আমি অনুর বেতাল শরীরটাকে নিয়ে খুব জোরে হাঁটার চেষ্টা করছি। হঠাৎ ধাক্কা খেলাম একটা রিক্সাতে। রিক্সা গাড়িতে ধাক্কা লেগে আমি পড়ে গেলাম। তখন একটা চেনা গলা শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি রঘু কাকা, পেশায় রিক্সা চালক, আমার দাদু ভাইয়ের খুব পরিচিত। মামনি, তুমি এখানে এত রাতে? কি হয়েছে? তুমি তুমি কে? তুমিও তো ভূত, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আরে কি বলছো মামনি? চলো তোমার বাড়ি পৌঁছে দিই, চলো ওঠো রিক্সায়। আমার আর উঠে দাঁড়ানোর শক্তিটুকুনও নেই, শুধু ভয় পাচ্ছি রঘু কাকার রূপ নিয়ে এটা আবার ভূত নয় তো। আরে ভালো করে দেখো মামনি, চিনতে পারছো না আমায়? আমি তোমাদের রঘু কাকা। দেখো আমার গলায় ভগবান রামের পদক আছে। এ পাড়াই আমার ঘর। চলো ওঠো, বাড়ি পৌঁছে দিই তোমাদের। এরপর আমরা দুজন রঘু কাকার রিক্সায় চেপে বসলাম। রিক্সায় যেতে যেতে কাকাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। কাকা আমাদের বলল, শোনো মামনিরা, এদিকে আসা যাওয়া করো না, জায়গাটা খুব একটা ভালো নয়। তোমার দাদুকে জিজ্ঞেস করবে। রঘু কাকা আমাদের সেই রাতে বাড়ি পৌঁছে দেয়। এরপর 3 দিন আমার ধুম জ্বর ছিল। জ্বরের ঘোরে কি সব ভুলভাল বকেছি কে জানে। ওদিকে অনুরও নিশ্চয়ই একই পরিস্থিতি। জ্বর সারার পর দাদু ভাই আমার ঘরে এলো। তা দিদি ভাই, জ্বর ছেড়েছে তো? দাদু। শোনো দিদি ভাই, তুমি ওপাড়া গিয়েছিলে 26 তারিখ, তা অনেক বিপদেও তো পড়েছিলে। দাদু, আমার তো কিছুই মনে পড়ছে না। জানি, তোমার তো মনে না পড়ারই কথা। তাহলে একটা সত্যি ঘটনা শোনো, ভয় পাবে না, কথা দাও, তবেই বলবো। দাদু, ভয় পাবো না, বলো। তুমি নিশ্চয়ই ওখানে একটা সুন্দর সাদা বাড়ি দেখেছিলে, হয়তো শুনেওছো ওই বাড়ির গল্প। 3 জন 3 দিন পর পর আত্মহত্যা করেছে ওখানে। শুনেছি দাদু, আর তার পাশেই তো প্রীতিদের বাড়ি। তুমি হয়তো জানো না তারা কবে কবে আত্মহত্যা করেছে। না দাদু, জানি না। দিনগুলো হলো 23শে আগস্ট যার বাড়ি তিনি, 26শে আগস্ট ওনার ছেলে, আর 29শে আগস্ট ওনার পুত্রবধূ। তুমি যেদিন ওখানে গিয়েছিলে সেদিনটা ছিল 26শে আগস্ট, ওই 3 দিনের একদিন, মানে যাকে বলে দাগা দিন।
আর বছরের ওই 3 দিন ওই রাস্তাতে রাত্রিবেলা গেলে বিপদ অবশ্যম্ভাবী। ওই 3 দিনে ওই 3 অতৃপ্ত আত্মাগুলো স্বীকার করে। তাই তুমি আর তোমার বন্ধু তোমরা পুনর্জীবন লাভ করেছো। এই কথা শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল, হাত পা ঠান্ডা হতে লাগলো। সত্যি ওরা আমাদের হয়তো মেরেই ফেলতো। দাদু আরো বললেন, তোমার সাহসিকতা প্রশংসার দাবি রাখে। এভাবেই তুমি বড় হও আর তোমার বন্ধুর খবর নিও। ভগবান তোমাদের সাথে ছিলেন বলেই তোমরা আজ সুস্থ আছো। দাদু, তাহলে সেদিন কার শিকার হয়েছিল? ওদিকে আদিবাসী পাড়ায় একটা খেপা ছিল, মিচু খেপা। ওরই নিথর দেহ পাওয়া গিয়েছিল 27 আগস্টের সকালে ওই সাদা বাড়িটার বাইরে। আর 24 আগস্ট মারা গিয়েছিল রঘুনাথের ভাইয়ের ছোট্ট ছেলেটা। লুচি খাবে বলে ময়দা আনতে বেরিয়েছিল সন্ধ্যাতে, তাকেও আর পাওয়া যায়নি। পরে ওই সাদা বাড়ির সামনে তার মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকেই রঘু চেষ্টা করছিল আর কারো যেন প্রাণহানি না হয়। ও ওখানে পাহারা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু মিচুকে বাঁচাতে পারেনি। কিন্তু দাদু, কাল তো ছিল 29 আগস্ট, তাহলে গতকাল কি কেউ? না দিদি ভাই, খুশির খবর হলো কালকেও প্রাণ হারায়নি। মহকুমার যুবক সম্প্রদায় একদল হয়ে গোটা মহকুমাতে এ ঘটনার প্রচার করে, মানুষকেও সাবধান করে। পুলিশরাও এ কাজে এগিয়ে আসে। সেদিন ও পাড়ায় কেউ আর সন্ধ্যার পর বের হয়নি, তাই হয়তো সবকিছু ঠিকঠাক আছে আজ। আর এরপর হয়তো এখানকার নেতা মন্ত্রীগণ এ ব্যাপারে কিছু পদক্ষেপও নেবেন। দাদু, তোমার মুখে গল্প শুনে তো মনে হলো আমরা সত্যিই ভগবানের আশীর্বাদে একটা নতুন জীবন ফিরে পেলাম। হ্যাঁ দিদি ভাই, সত্যি। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখেই কে।